হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজের আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ভিনল্যান্ড সাগার 21 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। এই পর্যন্ত আমরা 20টা এপিসোড দেখেছি, দেখতে দেখতে শেষ হতে চললো, আর মাত্র 3টা এপিসোড থাকবে আজকের পরে। সিরিয়াসলি ভিনল্যান্ড সাগা অনেক মিস করবো, অনেক, প্রত্যেকটা ক্যারেক্টারকে অনেক মিস করবো, অনেক দিন মনে থাকবো ওদের কথা। এপিসোডের শুরুতে আমরা কানটকে দেখি, আর তার সামনে ফার্মের সকল মানুষরা পড়েছিল, আর তখন উলফ একজনকে জিজ্ঞাসা করে সব মিলে কে এই লাশ ছিল, আর একজন সৈনিক বলে হ্যাঁ স্যার। আর এরপর আমরা দেখি কোনো লাশের মাথা কাটা ছিল, কোনোটার হাত কাটা ছিল। তো উলফ তখন বলে এই ঘটনার পরে আমার মনে হয় না যে ক্যাটেলের যে সেনা রয়েছে তারা আমাদের সাথে এতটুকু লড়াই করার সাহস পাবে। তো সেই হিসেবে আমার মতো একজন মেসেঞ্জার পাঠিয়ে ক্যাটেলকে আত্মসমর্পণ করতে বলা উচিত। আর তখন ফ্লোকি কানটের কাছে আসে এবং বলে মহারাজ, আমরা কি ফার্মের ভেতরে ঢুকে ঘরটা দখল করবো? কেননা আমার লোকেরা এই তাঁবুর মধ্যে থেকে ক্লান্ত হয়ে গিয়েছে। তো ওই কথার জবাব দিয়ে কানট বলে না, কোনো সৈনিকরা এখন ফার্মের মধ্যে ঢুকবে না, আর যদি কোনো সৈনিক এখন গ্রামের মধ্যে যায় তারা লুট করতে শুরু করবে, নারীদের উপর অত্যাচার করতে শুরু করবে। ফ্লোকি তখন বলে লুট করা তো বিজয়ীদের অধিকার মহারাজ, কিন্তু কানট বলে দেখো এই লড়াইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এই পুরো ফার্ম দখল করা, লুট করা আমাদের উদ্দেশ্য নয়। আর আমি তোমার যত জন ভাইকিংস রয়েছে তাদের প্রয়োজন মতো যা পুরস্কার দেওয়া লাগে আমি দেবো। আর তখন ফ্লোকি বলে যেমনটা আপনার ইচ্ছা মহারাজ, আর এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর তখনই সোয়ানের মাথা হাসতে হাসতে আসে এবং বলে বাহ সোয়ান, তুমি দেখে এখন একটুও দয়া দেখাচ্ছ না। ঠিকই আছে, তোমাকে ঠিক একজন রাজার মতোই করতে হবে। আর রাজারা তার মহান উদ্দেশ্য পাওয়ার জন্য ওই লোকদের জীবন ভিক্ষা দেয় যাকে জীবিত রাখার প্রয়োজন, আর যাদের প্রয়োজন নেই তাদেরকে অবশ্যই মারতে হয়। আর এই দুনিয়ার সব লোক নিজেদের কাঁধে অনেক বেশি দায়িত্ব নিতে পারে না, আর এই দুনিয়া জান্নাত হওয়া থেকে এখনো অনেক দূরে, আর এটা এখনো জাহান্নাম। তবে জাহান্নামেও নিজের আইন থাকে। আর কানুর, তুমি তো তোমার নিজের বাবার ভাইকেই মেরে ফেলেছো, তুমি মারতে থাকো, ততক্ষণ পর্যন্ত মারতে থাকো যতক্ষণ না পর্যন্ত এই লাশ দিয়ে তোমার জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি না হয়। আর এরপর সোয়ান আবার হাসতে শুরু করে। আর এরপর আমরা এনারকে দেখি, সে ওভাবেই তোমার আনহেডের কবরের সামনে দাঁড়িয়েছিল, আর তখনই বাতাস বইতে শুরু করে এবং ওপরের সূর্যের আলো এসে তার উপরে পড়ে, আর ওই মুহূর্তে আনহেডের কবরের উপরে রোদ পড়ে। আর তখন এনারের আনহেডের বলা কিছু কথা মনে পড়ে যায়। তো ওই কথাটা মনে পড়ে আনহেডের। আনহেড বলেছিল ধন্যবাদ এনার এবং থরফিন, তোমরা দুজন আমাকে অনেক হেল্প করেছো। তো যাই হোক, এরপর এনার যখন পেছনে ঘুরে দেখে ওর পেছনে কেউ ছিল না, তো পুরো অবাক হয়ে যায়, সবাই আমাকে রেখে চলে গিয়েছে। আর তারপর আমরা দুর্গের দৃশ্য দেখি যে এখানে সকল লোকরা মনে করো কষ্টে কাতরাচ্ছিল, কারো হাত কাটা, কারো পা কাটা। আর তখনই সেখানে উলমার আসে এবং উলমার সামনের এই দৃশ্য দেখে পুরো শক্ট হয়ে যায় এবং ওর কবজ নিচে পড়ে যায়। আর আমরা তো দেখি সবগুলোর হাত পা কাটা অবস্থায় রয়েছে, কিছু লোকের তো মৃত্যু হয়ে গিয়েছে এখানে। তো এই দৃশ্য দেখে উলমার পুরোপুরি শক্ট হয়ে যায়। আর তখন তার পুরাতন যে গার্লফ্রেন্ড, মানে যার রুমে আর কি ওর বাপ মায় পাঠিয়ে দেয়, মেয়ের বাবা মা নিয়ে যায় আর কি ওকে, সে ডাকে এবং বলে ছোট মাস্টার, আমার বাবার 2 হাত চলে গিয়েছে। তো আমরা দেখি ওলমারের শ্বশুরের 2 হাত কেটে গিয়েছে। শ্বশুর বললে ভুল হবে, ওর মেয়ের সাথে ওর সম্পর্ক আর কি। তো এটা দেখে ওলমার আরো ঘাবড়ে যায়। আর ওই লোকটি তখন বলে ছোট মাস্টার প্লিজ আমার মেয়ে এবং আমার পরিবারের খেয়াল রাখবেন। আর তখন ওই মেয়েটি আরো কান্না করতে শুরু করে। ওলমারও ভয় পেয়ে পেছনে চলে যায়। আর তখন তার ব্রডের সাথে ধাক্কা লাগে এবং সে বলে তুমি একটা শুয়োরকেও কাটতে পারোনি। ছি, ব্রড মানে হচ্ছে যেটাকে মেরেছিল আর কি ওই যে কাউন্টের এলাকায় গিয়ে, সেটা আর কি ভীষণে দেখছো। আর তখনও ঘাবড়ে পেছনের দিকে চলে আসে, কিন্তু সেখানে কেউ ছিল না, ওর বমি চলে আসে। আর তখন এই মেয়েটা ওর বাবাকে ছেড়ে ওলমারের কাছে আসে এবং পিঠে হাত রেখে বলে আপনি কি ঠিক আছেন ছোট মাস্টার? আপনারও কি আঘাত লেগেছে? আপনার কি পেটে আঘাত লেগেছে? আপনার কি পেটে ব্যথা করছে? মানে অনেক প্রশ্ন করে, কিন্তু আমরা দেখি ওলমার কান্না করছে। আর এদিকে স্নেক বলে রাজা কারোটা আমাদের দ্বিতীয়বার আত্মসমর্পণ করতে বলেছে এবং পুরো ক্যাটেল পরিবার যদি আত্মসমর্পণ করে সেটাই মনে হয় শান্তির জন্য একমাত্র পথ রয়েছে। তো কিন্তু তারপরে আপনাদেরকে দেশ থেকে বাইরে বের করে দেওয়া হবে। তো এই কারণে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি লড়াই করবেন নাকি আত্মসমর্পণ করবেন। তো তখন ক্যাটেলের স্ত্রী বলে তুমি কি মজা করছো? আমরা আমাদের জমি এই দেশ ছেড়ে কোথাও যেতে চাই না, আর এই জমি ছেড়ে দিলে আমরা তো ভিখারি হয়ে যাবো। আর এই স্নেকে সবকিছু তোমার জন্য হয়েছে কারণ তুমি একজন ভীতু পুরুষ। আর এই কথা বলে সে স্নেকের উপর পানি ছুঁড়ে মারে। আর ফক্স তখন বলে বুড়ি শালে তো সাহস হয় কি হবে? স্নেক তখন বলে থেমে যাও ফক্স। আর থরগিল যখন জিজ্ঞাসা করে যদি আমরা লড়াই করতে থাকি তুমি কি করবে স্নেক? স্নেক তখন বলে আমি তোমাদের সাথে মিলে লড়াই করব। আর এই কথা শুনে থরগিল হেসে বলে আমি এটাই শুনতে চেয়েছিলাম। আর এরপর বলে মা তুমি চিন্তা করবে না, আমি ওদের 20 জনকে একাই সামলাতে পারবো, আর 20 জনকে সামলাতে পারলে রাজার মাথা আমার হয়ে যাবে। মানে চিন্তা করো, পাগলের একটা লিমিট আছে। তো এই কথা শুনে স্নেকের মন আরো খারাপ হয়ে যায় যে সত্যি লড়াই করবে ওরা। কিন্তু তখন সোয়ার্কেল বলে শান্ত হয়ে যাও থরগিল, এখন সিদ্ধান্ত আর তোমার হাতে নেই। তখন থরগিল বলে কেন? আমি এই ডিসিশন অবশ্যই নিতে পারি, কেননা বাবা বেহুশ হয়ে রয়েছে। আর আপনি এটা কি বলছেন? আপনি কি ডিসিশন নিতে চাচ্ছেন? তখন সোয়ার্কেল বলে না, এই ডিসিশন আমারও না, এই ডিসিশন তার যাকে ক্যাটেল এই ফার্মের উত্তরাধিকার হিসেবে মেনে নিয়েছে। তো এরপর সেখানে উলমার আসে এবং সবাই উলমারকে দেখতে শুরু করে। আর তারপর উলমার থরগিলের দিকে দেখে আর কিছুটা সাহস নিয়ে বলে আমরা আত্মসমর্পণ করব। তো এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর ক্যাটেলের স্ত্রী তখন বলে তুই এই কথা কিভাবে বলতে পারিস? একজন নর্সম্যান হিসেবে এই কথা বলতে তোর একটু লজ্জাও লাগছে না? আর তখন উলমার বলে আমি জানি এটা লজ্জার ব্যাপার, কিন্তু আমার ভয় লাগছে। আমি আমার লোকদের মরতে দেখতে ভয় পাচ্ছি, আর আমার এটাও ভয় হচ্ছে আমি কখন না মরে যাই। এই লোকগুলো আমাকে দেশ থেকে বের করে দেয়, দিক আমাকে দিয়ে যা করাতে মন চায় করবা, কিন্তু আমি চাই সবকিছু শেষ হয়ে যাক। আর থরগিল তখন রাগান্বিত হয়ে বলে তুই কি মজা করছিস ওলমার? তুই নিজে লড়াই করতে চাইতি, এটা ভুলে যাস না, এই সবকিছু তোর জন্য শুরু হয়েছে। আর তখন ওলমার বলে একদম ঠিক বলেছো, এটা আমারই ভুল ছিল। ওই লোকগুলো আমাকে নিয়ে মজা করছিল, এটা ঠিকই ছিল, কারণ আমি অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলেছি। আর এই কারণে আমি পাগল হয়ে গিয়েছিলাম, শো আপ করার চেষ্টা করেছিলাম। তো মা, দাদা, ভাই আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি লড়াই এখনই শেষ করে দিতে চাই, কারণ আমি এই সবকিছু শুরু করেছিলাম। কিন্তু তখন থরগিল উলমার
ওলমারের কাছে আসে এবং বলে ভাই ভাই দেখ অন্যভাবে নিস না, আমি ভুল বলেছি, মিথ্যা বলেছি। দেখ রাজা কানটের প্রথম থেকে এই ফার্ম দখল করার প্ল্যান ছিল, ও জাস্ট তোকে ফাঁসিয়েছে। আর তখন ওলমার বলে সেটা যেভাবে হোক, কিন্তু আমি রাজা কানটকে এই লড়াই শুরু করার একটা কারণ দিয়েছি। কিন্তু থরগিল তখন বলে দেখ লোক সবসময় লড়াই করার জন্য কোনো না কোনো কারণ বের করে নেয়, তুই যদি না থাকতি তাহলে আমি টার্গেট হতাম, নয়তো বাবা টার্গেট হতো। উল্টো তুই আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছিস, তুই অনেক ভালো কাজ করেছিস ওলমার, আর আমাদের সম্মান জীবনের চেয়ে অনেক বেশি দামি, যা আরেকবার নর্স যোদ্ধাদের সাহস দেখিয়ে দেয়। কিন্তু ওলমার তখন থরগিলের হাত সরিয়ে দেয় এবং বলে না, ওটা সাহস ছিল না, ওটা ছিল বোকামি। আমি একটা বোকা মানুষ ছিলাম, তাই এরকম হয়েছে। ওই সময় আমার সহ্য করার মতো বা আমি মজাটাকে ম্যানেজ করার মতো সাহস আমার ছিল না, আর আমি তোমার মতো হতে কখনোই পারবো না ভাই। আর আমি নর্স যোদ্ধাদের সম্মানের কোনো পরোয়া করি না, আমি আত্মসমর্পণ করতে যাচ্ছি। তো এই কারণে তুমি যদি চাও আমার উপর যত চাও হাসতে পারো, আমি এবার ম্যানেজ করতে পারবো। তো এরপর সোয়ার্কেল বলে তাহলে পরিবারের বর্তমান উত্তরাধিকার ডিসিশন নিয়ে ফেলেছে, ওলমার যাও রাজা কানটকে গিয়ে তোমার ডিসিশন জানিয়ে দাও। তো এই কথা শুনে ক্যাটেলের স্ত্রী পুরো পাগল হয়ে যায়, মানে শক্ট হয়ে নিচে বসে পড়ে। আর ওলমার সেখান থেকে চলে যাচ্ছিল। আর ওই মুহূর্তে স্নেক তখন বলে দাঁড়াও ওলমার, আমিও তোমার সাথে যাচ্ছি। আর তারপর স্নেক করে ওলমারের কাছে আসে এবং বলে আমি তোমার উপর হাসবো না ছোট মাস্টার ওলমার। আর এদিকে থরগিল বলে আমার কাছে সব ফালতু কথার সময় নেই, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও কাপুরুষ ওলমার। আর তখন স্নেক থরগিলকে বলে তুমি কোথায় যাচ্ছ থরগিল? থরগিল তখন বলে মুখ বন্ধ করো কাপুরুষ কোথাকার, আমি তোমাদের কাছ থেকে ক্লান্ত হয়ে গিয়েছি। আর ওই মুহূর্তে ওলমার থরগিলের চলে যাওয়াই দেখছিল। আর এর কিছুক্ষণ পরে থরগিল একা একা বলে এটা সত্যি বাবা, তুমি তোমার শক্তির সাহায্যে অনেক লোককে সাহায্য করেছো, আমি জানি তুমি এটাও দেখে নিয়েছো টাকা এবং শক্তির নেশায় থাকলে মানুষের জীবনের সমাপ্তটা কিভাবে হয়। আর তুমি এমনিতেও পাশ করেছো, ফিল হওনি, কারণ তুমি তোমার এই ফার্মের বদলে তোমার নাবালক ছিল ওলমার এখন পুরুষ হয়েছে, ডিসিশন নিতে শিখেছে। আর এরপর আমরা এনারকে দৌড়াতে দেখি, সে ঘাবড়িয়েছিল। আর এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় কিছুক্ষণ আগে, যেখানে আমরা দেখতে পাই এনার লিফের কাছে গিয়েছিল, আর লিফের কাছ থেকে সব শুনেছে। আর শোনার পরে বলে আপনি থরফিনকে কেন যেতে দিয়েছেন, আর আপনি এতক্ষণ ধরে থরফিনকে কেন খোঁজেননি, কেন থরফিনকে ফিরিয়ে আনার জন্য যাননি? লিফ তখন বলে সবই ঠিক আছে, ওর বাবাকে তো ওই কসমের কারণে আমি বারবার থরফিনকে খুঁজছিলাম, তবে হ্যাঁ আমি যতবার থরফিনকে হারিয়ে ফেলবো ততবারই থরফিনকে সাহায্য খুঁজতে থাকবো, এবং আমি ওর বন্ধুর কসম কখনোই ভেঙে ফেলবো না। কিন্তু এইবার থরফিন অনেক বড় একটা জিনিসের জন্য গিয়েছে, আর থরফিন আমাকে বলেছে সে আবার ফিরে আসবে, আর থরফিনের চোখে সেটা আমি স্পষ্ট দেখেছি। তো আমার থরফিনের উপর পুরো ভরসা রয়েছে। আর এরপর আমরা দেখি বর্তমানে এনার দৌড়াতে ছিল, আর সে কাউন্টের ক্যাম্পের দিকে যাচ্ছিল। আর এদিকে আমরা দেখি সকল কিংস গার্ডরা দাঁড়িয়ে ছিল, আই মিন ভাইকিংসরা। আর ওদের মধ্যে একটা গার্ড ছিল, ওর নামটা হয়তো ব্রাড বা এই ধরনের কিছু একটা হবে। তো সে হেসে বলে ও তাহলে তুমি ক্যাটেলের পরিবারের সদস্য না পিচ্ছি? থরফিন তখন বলে আমি থর্সের ছেলে থরফিন, আর আমি এই ফার্মের একজন রিটেইনার, আর আমি এই ফার্মের মালিকের পক্ষের তরফ থেকে এসেছি, তাই প্লিজ মহারাজকে বলে দিন যে আমি তার সাথে দেখা করার জন্য এসেছি। তো ব্রাড তখন বলে কি বলে একজন রিটেইনার? কিন্তু রিটেইনারও তো একটা গোলাম, ঠিক বলেছি তাই না? আর তুমি কি জানো আমি কিভাবে বলতে পারলাম তুমি একটা গোলাম? কারণ গোলামদের কাছ থেকে এরকম পোকামাকড়ের গন্ধ আসে। তো এই কথা বলে ওরা আবারও করে কি হাসতে শুরু করে। আর তারপর ব্রাড বলে দেখো আমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করবো যতক্ষণ না পর্যন্ত ক্যাটেলের পরিবার থেকে এখানে কেউ না আসে। থরফিন তখন বলে দেখুন মহারাজের সাথে এর আগে আমি দেখা করেছি, আপনি যদি আমার নাম মহারাজ কানটকে বলেন সে অবশ্যই আমাকে চিনতে পারবে, প্লিজ তাকে বলে দিন যে থর্সের ছেলে থরফিন এসেছে তার সাথে দেখা করতে। তো ব্রাড তখন থরফিনের কাছে যায় এবং বলে কি তুমি আর মহারাজ কোনোটা একেবারকে চেনো? থরফিন বলে হ্যাঁ, আনুমানিক 4 বছর আগে আমি কিছু সময়ের জন্য তার গার্ডের রূপে কাজ করেছিলাম। তো ব্রাড তখন থরফিনের ওপর থেকে নিচ পর্যন্ত দেখে এবং মুচকি এসে একটা ঘুষি মারে এবং বলে হে তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছো পিচ্ছি? তোমার মতো এত পিচ্ছি আর দুর্গন্ধযুক্ত কোনো গার্ড আমি আজ পর্যন্ত দেখিনি। তো এই কথা বলে ওরা আবারও হাসতে শুরু করে। আর ওই সময় থরফিন বলে আমি যদি আপনাকে রাগিয়ে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, কিন্তু এটা সত্য, আর আপনি প্লিজ মহারাজকে আমার নাম বলে দিন। আর তখন একজন লোক বলে ব্রাড ও কিন্তু অনেক ফালতু কথা বলছে। আরেকজন তখন বলে মনে হয় তোমার ঘুষিতে অনেক শক্তি কম। আর তারপর ওরা দুজন করে কি ব্রাডের উপর হাসতে শুরু করে, মানে বুঝতেই পারছে এখানে কি হচ্ছে। তো এর ফলে ব্রাড রাগান্বিত হয়ে যায় এবং বলে মনে হয় তুমি এত সহজে তোমার স্বপ্ন থেকে জাগবে না। আর এরপর আমরা কানট আর ফ্লোকিকে দেখি, আর তখন উলফস ওদের কাছে আসে। আর কানট তখন বলে এত চিৎকার চেঁচামেচি কিসের হচ্ছে? তখন উলফ বলে ক্যাটেল একজন মেসেঞ্জার পাঠিয়েছে, আর এখানে ক্যাটেল নিজে আত্মসমর্পণ করতে আসেনি, আর এই কারণে আমার লোকজন ওকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মনে হয় সে অনেক জেদি। তো এরপর কানট যেতে থাকে আর জিজ্ঞাসা করে তুমি কি জিজ্ঞাসা করেছো সে কে, ওর নাম কি, স্ট্যাটাস কি? উলফ তখন বলে জি মহারাজ, ও বলেছে ওই ফার্মের একজন রিটেইনার, আর ও বলেছে ও থর্সের ছেলে থরফিন। তো এই কথা শুনে তো মহারাজ পুরো অবাক হয়ে যায়, শকড হয়ে যায়। তো কানট তখন বলে ওই ছেলেটা কি আমার মতো বয়সী এবং ছোট হাইটের? তখন উলফ চমকে বলে জি একদম মহারাজ, আপনি কি তাকে চেনেন? আর তখনই কানট করে কি তার চেহারায় যে আঘাতটা রয়েছে ছুরির সেই চিহ্নের উপর হাত রাখে, মানে ওই যে থরফিন ছুরি দিয়ে মেরেছিল। তো উলফ তখন জিজ্ঞাসা করে মহারাজ আপনি কি তাহলে তার সাথে দেখা করতে চাইবেন? কানট বলে না, এটার কোনো দরকার নেই। তো এই কথা শুনে উলফ পুরো চমকিয়ে যায়, আর কানট সেখান থেকে চলে যায়। আর এদিকে ফ্লোকি মনে মনে বলে থর্সের ছেলে থরফিন, আর তারপর মুচকি এসে বলে না এটা হতে পারে না, ও এখনো বেঁচে থাকার কথা না, তবে হ্যাঁ থর্স অনেক কমন নাম, আর থর্সের ছেলে থরফিন একটা কোইন্সিডেন্স হতেই পারে, এটা অন্য কোনো থরফিন হবে। আর এদিকে আমরা দেখি ব্রাড তো লাগাতার থরফিনকে মনে করে অ্যাটাক করছে, কিন্তু আমাদের থরফিন ডস করতে থাকে এবং বারবার বলতে থাকে তুমি থামো প্লিজ, আমি লড়াই করতে চাই না, কিন্তু ব্রাড থামে না এবং থরফিনও ডস করতে থাকে। আর তারপর থরফিন পেছনে যায়, আর একজন লোক বলে কি হয়েছে ব্রাড, তুমি এখনো পর্যন্ত একটা খুশি মারতে পারোনি? আর তখন ব্রাডের অনেক বেশি রাগ হয়ে যায় এবং থরফিনের পর আবার অ্যাটাক করতে যায়। আর
থরফিন মনে মনে বলে আমি মনে হয় ওকে অনেক আন্ডার এস্টিমেট করে ফেলেছি, আমাকে খুব তাড়াতাড়ি পরিস্থিতি পরিবর্তন করতে হবে। আর তখন একজন গার্ড বলে ওকে মারো ব্রাড, তা না হলে আমার বাজি সেটেল হবে না। আর তখনই থরফিনের মনোযোগ সরে গিয়ে লোকটির উপরে যায় আর একটা ঘুষি এসে থরফিনের লাগে। তো এ কারণে সেখানে সবাই খুশি হয়ে যায় আর উলফও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল লুকিয়ে। আর তখন আমরা এনারকে সেখানে আসতে দেখি আর সে সবাইকে সার্ট করে থরফিনের কাছে আসে এবং জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো থরফিন? আর থরফিন তখন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? এনার বলে বোকা, তোমাকে থামানোর জন্য এসেছি, আমরা এখান থেকে চলে যাচ্ছি, তুমি আমার সাথে চলো, এদের সাথে আমাদের কথা কোনো মানে নেই, আমাদের সাথে এই ফার্মের কোনো সম্পর্ক আর নেই। আর তখন একজন লোক বলে এবার আমার টাকা দাও। আর থরফিন জিজ্ঞাসা করে আসলে তোমরা কোন বিষয়ে বাজি লাগাচ্ছ? আর তখন ওই লোকটি বলে আমরা এই কথায় বাজি লাগাচ্ছি যে তোমাকে কান্না করে ঘরে পাঠাতে কতগুলো ঘুষি লাগবে। আর তারপর আরেকজন বলে যদি তুমি বেহুশ হয়ে মরে যাও সেটা হবে সবচেয়ে পপুলার বাজি, সেটা 10 থেকে শুরু হবে এবং 20 জনেরও বেশি বাজি লাগিয়েছে। আর এনার তখন বলে এই লোকগুলো সত্যি পাগল। আর তখন থরফিন বলে আমিও একটা বাজি ধরতে চাই আর আমি নিজেকে বাজি লাগাচ্ছি। তো এটা শুনে ব্রাড চমকিয়ে যায়। আর তখন থরফিন দাঁড়িয়ে বলে যদি আমি জিতি আমার কোনো টাকা চাই না, তার বদলে শুধুমাত্র রাজার সাথে আমি কথা বলতে চাই। তো এটা শুনে এনার অবাক হয়ে যায় আর উলফও অবাক হয়ে যায়। আর তখন ওই লোকটি বলে এই তাহলে তোমরা শুনেছো এই পিচ্চি অনেক মজাদার একটা জিনিস সামনে রেখেছে, তাহলে ঠিক আছে তোমার সাহস আমাদের পছন্দ হয়েছে, কিন্তু আমরা তোমাকে 10-এর নিচে বাজি লাগাতে দেবো না, মানে 10টা ঘুষির নিচে বাজি লাগাতে দেবে না। তো এরপর সে তার সাথীদেরকে জিজ্ঞাসা করে সব থেকে বড় বাজি কে লাগিয়েছে? তো তখন অন্যজন বলে একজন 90টা ঘুষিরও বাজি লাগিয়েছে। আর তখন ওই লোকটি থরফিনকে বলে তাহলে ঠিক আছে তোমাকে 100তে বাজি লাগাতে হবে, যদি তুমি 100 ঘুষি সহ্য করতে পারো তাহলে তুমি জিতে যাবে, কিন্তু তুমি যদি হেরে যাও আমরা কিন্তু তোমার জীবন নিয়ে নেবো। আর তখন থরফিন বলে আচ্ছা ঠিক আছে। কিন্তু তখন এনার পুরো শকড হয়ে যায় এবং থরফিনের কাছে এসে বলে থরফিন তুমি কি সত্যি এই ক্যাটেলের জন্য এত বড় একটা রিস্ক নিতে চাও? এটা একটা যুদ্ধ, আমরা একজন লোক ওদের কিছুই করতে পারবো না, যারা লড়াই করতে চায় তাদের উপর ছেড়ে দাও, তারা লড়াই করুক। থরফিন তখন বলে দেখো আমি খুশি হয়েছি যে আমি এই ফার্মে এসেছিলাম, আমি শুরুতে শুধুমাত্র লড়াই করতেই জানতাম, কিন্তু মাস্টার ক্যাটেল ওল্ড মাস্টার সময় আমাকে নিজের করে নিয়েছিল, আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে, এর সাথে এই ফার্মে এসে তোমার মতো একটা আমি বন্ধু পেয়েছি, তারা এই যে আমাদের সাথে তো ভালো ব্যবহার করেছে, এই যে ভালো একটা সময় আমাদের উপহার দিয়েছে, তুমি কি চাও না তাদের এই ব্যবহারের প্রতিদান ভালোবাসার প্রতিদান আমরা পরিশোধ না করে এখান থেকে যাবো? তো এনার তখন পুরো চিন্তায় পড়ে যায়। আর থরফিন তখন যেতে যেতে বলে চিন্তা করো না এনার, মার খাওয়ার একটা টেকনিক হয়, আমার 50-100টা ঘুষি খাওয়ার টেকনিকের অভ্যাস রয়েছে। তো এরপর থরফিন যায় হচ্ছে ব্রাডের কাছে আর কিছু লোক তখন ব্রাডকে নিয়ে মজা করতে শুরু করে। আর এর কারণটা হচ্ছে সে একটা পিচ্চিকে হারাতে পারছে না। তো এই কারণে ব্রাড রাগান্বিত হয়ে যায় এবং বলে দ্য ব্রাড বিয়ার কিলার, যাকে নিয়ে আজ পর্যন্ত কেউ মজা করার সাহস পায়নি, সেখানে এই পিচ্চিকে নিয়ে আমার সাথে মজা করা হচ্ছে, তোকে আজকে মেরেই ফেলবো পিচ্চি। আর এদিকে আমরা দেখি উলফ এবং এনার দুজনে ওদেরকে দেখছিল আর থরফিনও শান্ত হয়ে যায়। আর তখনই ব্রাড ঘুষি মারতে শুরু করে এবং 100টা ঘুষি মারতে থাকবে এবং 100টা ঘুষি থরফিনকে সহ্য করতে হবে। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। খুবই আউটস্ট্যান্ডিং একটা এপিসোড এবং নেক্সট এপিসোড আরো বেশি সুপার। সিরিয়াসলি ভিনল্যান্ড সাগার প্রত্যেকটা এপিসোড সুপার। তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর মজার একটা কথা বলি, আগে ঘুম হতো না বলে দুঃখ করতাম, মাঝখানে 15 দিন ঘুম হলো, প্রত্যেকদিন সকালে উঠি, কিন্তু কাজ করতে মনে চায়, মানে সকালে উঠলেও শরীর দুর্বলে থাকে আর রাতে যে কাজটা এগোয়, মানে রাত 10টা থেকে কাজ করতে বসলে যে কাজটা এগোয়, চারপাশে নিরিবিলি, কোনো মানুষ নেই, জোন নেই, বাইরে বেরোনোর সুযোগ নেই, মানে কাজে পুরো মন বসে। কিন্তু দিবাভাগে আমি যেটা দেখেছি, আমি যদি ভোরে উঠি, রাত্রে যে কাজ করতে 3-4 ঘন্টা লাগে, সারা দিনে আমি ওই কাজ শেষ করতে পারি না, মানে দিনের চেয়ে রাত্রেই কাজ এগোয় বেশি। আর এর জন্য আমি আজকে ইচ্ছে করে ঘুমাইনি, কারণ দেখতেই পাচ্ছ রেগুলারলি কোনো চ্যানেলে আমরা ভিডিও দিতে পারছি না। এর কারণ হচ্ছে একটাই, আমি শুধুমাত্র ভিনল্যান্ড সাগার একটা ভিডিওর কাজ করি আর তারপর আর কোনোটার কাজ করাই হয় না, মানে আমি সারাদিনে কাজ করতে মনেই চাই না। তো আজকের জন্য সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত জাগবো, মানে এখন থেকে রেগুলারলি রাত জাগবো, যে কয়দিন আমার চাকরি আছে সর্বোচ্চ 1 বছর 1.5 বছর, আমি এরকম রাত জেগে কাজ কমপ্লিট করবো যাতে তোমরা নির্বিচ্ছিন্ন ভাবে ভিডিও পেতে পারো। তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।